আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা ক্লাস 9 এর ভারতবর্ষ চ্যাপ্টারের বাংলা এমআইএল যাদের আছে ক্লাস 9 এর তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সকল চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মাধ্যমে, তোমরা দেখতে পারবে। চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে ক্লাস 9 গেলেই তোমরা সকল 9 এর সকল সাবজেক্টের বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স সকল সাবজেক্টের দেখতে পারবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর সবার সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ভারতবর্ষ খ বিভাগ গদ্যাংশ। প্রথম ক্রিয়াকলাপ, লেখক কত বছর বয়সে কলকাতায় এসেছিলেন? চারটা অপশন দেওয়া আছে, আনসারটা হবে 10-11। তারপরে দেখো, বৃদ্ধ সাপ খেলানো সুরে কি পড়ছিলেন? আনসারটা হলো রামায়ণ। বৃদ্ধ ঠাকুরদাদা কোথায় রামায়ণ গ্রন্থটি কিনেছিলেন? আনসারটা হবে বটতলায়। কত বছর পূর্বে লেখক কলকাতায় এসেছিলেন বলে জানিয়েছেন? 25 বছর। শূন্যস্থান পূরণ। আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলাম ড্যাশ দৃশ্য দেখে। কি হবে? ভিতরকার দৃশ্য দেখে। আনসারটা কি হবে? ভিতরকার। বৃদ্ধ গদিতে বসে বিপুলকায় একটা বই নিয়ে ড্যাশ সুরে কি পড়তো? একটা বই নিয়ে সাপ খেলানো সুরে কি পড়তো? নাকের উপর মস্ত ড্যাশ চশমা। নাকের উপর মস্ত চাঁদির চশমা। আমার ঠাকুরদাদা ড্যাশ এটি কিনেছিলেন। আমার ঠাকুরদা বটতলায় এটি কিনেছিলেন। ধীর গম্ভীর দৃষ্টিতে আমায় ড্যাশ একবার ভালো করে দেখে নিল। ধীর গভীর দৃষ্টিতে আমায় আপাদমস্তক একবার ভালো করে দেখে নিল। প্রশ্নাবলী, সতী সংকৃত প্রশ্ন উত্তর। ভারতবর্ষে পাঠের লেখক কে? ভারতবর্ষ পাঠের লেখক এস ওয়াজেদ আলী। লেখক কত বছর বয়সে কলকাতায় এসেছিলেন? 10-11 বছরে লেখক কলকাতায় এসেছিলেন। লেখকের বাসার নিকটে কি ছিল? লেখকের বাসার নিকটে একটা মুদিখানার দোকান ছিল। ট্রেডিশন শব্দের অর্থ কি? ঐতিহ্য। মুদিখানায় বসে বৃদ্ধটি কি পড়েছিলেন? মুদিখানায় বসে বৃদ্ধটি একটি বিপুলাকার বই কীর্তিবাসী রামায়ণ পড়ছিলেন। লেখকের সামনে কিসের ছবি ফুটে উঠল? লেখকের সামনে প্রকৃতির ভারতবর্ষের নিখুঁত একটা ছবি ফুটে উঠেছিল। বিপুলাকার বইটি কে কোথায় থেকে ক্রয় করেছিলেন? বিপুলাকার বইটি বৃদ্ধ ঠাকুরদাদা কলকাতার চিতপুর অঞ্চলে বটতলা থেকে ক্রয় করেছিলেন। বৃদ্ধের পাঠের বিষয় কি ছিল? বৃদ্ধের পাঠের বিষয় ছিল রামচন্দ্র কি করে কপি সেনার সাহায্যে সমুদ্রের উপর সেতু বেঁধে লঙ্কা দ্বীপে পৌঁছেছিলেন, তাই ছিল বৃদ্ধের পাঠের বিষয়। বৃদ্ধটি কার লেখা কি বই পড়তেন? বৃদ্ধটি মহাকবি কীর্তিবাসের লেখা রামায়ণ বা শ্রীরাম পাঁচালী বই পড়তেন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বৃদ্ধ রামায়ণের কোন বিষয়ে পাঠ করতেন? ছেলে মেয়েদের মনে তার কি প্রতিক্রিয়া ঘটত? বৃদ্ধ রামায়ণের যে বিষয়টি পাঠ করতেন সেটি হলো কপিসেনার সাহায্যে রামের সেতুবন্ধনের অংশ। বৃদ্ধ যখন রামের সেতুবন্ধনের অংশটি পাঠ করতেন, ছেলেমেয়েরা গভীর উৎকর্ষের সহকারে সেই পাঠ শুনত। এই উপভোগ কাহিনী শিশু মনগুলিকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। তাদের চোখে মুখে যে ভাবের প্রকাশ হয়েছিল তা হলো তার রামায়ণের রস হৃদয়ঙ্গম করতে পারুক আর নাই পারুক, অন্তত কাহিনীটি তাদের কাছে বিশেষ আমোদপূর্ণ ছিল। লেখকের মতে
25 বছর পর কলকাতায় কি পরিবর্তন হয়েছিল? 25 বছর পর যেখানে ঘর ছিল সেখানে বড় বড় ম্যানশন, 2-4টি রিক্সা আর ঘোড়ার গাড়ি যেখানে চলতো সেখানে এখন বড় বড় মোটর গাড়ি যাওয়া আসা করছে। আগে সেখানে গ্যাসের বাতি মিটমিট করে জ্বলতো, সেখানে ইলেকট্রিকের আলো দিনের মতো উজ্জ্বল করে রেখেছে। এইসব পরিবর্তন কথা লেখক উল্লেখ করেছেন। ভারতবর্ষের নিখুঁত ছবি বলতে লেখক পাঠটিতে কি বুঝিয়েছেন? যুগ যুগ ধরে বইয়ের দিকে ভারতবর্ষের উপর দিয়ে কত পরিবর্তনের নীলা সংঘটিত হয়েছে। এই পরিবর্তনের নীলা ভারতবর্ষের অভ্যন্তরীণ সামাজিক জীবনে আঘাত করতে পারেনি, এমনকি আধুনিক জীবনে বিপুল তরঙ্গ থেকে উদ্ঘাটিত হয়ে পৃথিবীর প্রায় সমস্ত দেশকে আচ্ছন্ন করে ফেলেছে, কিন্তু তা ভারতবর্ষের অন্তর্জীবনে প্রবেশ করতে পারেনি। ভারতবর্ষের জীবন প্রাচীন যুগের সহজ সরল জীবনযাত্রার ঐতিহ্য, শত বাধা বিপত্তিও অটুট আছে। বৃদ্ধ মুদির মৃত্যুর পর তার পুত্র অতি সহজ স্বাভাবিক নিয়মে তার স্থান অধিকার করেছে এবং আগের মতোই প্রতিদিন রামায়ণ পাঠ করে ভারতবর্ষের সামাজিক জীবনে একাংশ অক্ষুণ্ণ ও অবহত রয়েছে। লেখকের মনে প্রকৃত ভারতবর্ষের নিখুঁত ছবি এটাই। লেখক কি দেখে স্তম্ভিত হয়েছিলেন? লেখক তার বাসার কাছে মুদিখানাটির ভেতরকার দৃশ্য দেখে স্তম্ভিত হয়েছিলেন। 25 বছর আগের মতো এক বৃদ্ধ গদিতে বসে মোটা একটি বই নিয়ে সাপ খেলানো সুরে কি পড়ছিল। 25 বছর আগে সেই মধ্যবয়স্ক লোকটির মতো একটা মধ্যবয়স্ক লোক একবার এসে সেই পাঠ শুনেছিল আর আবশ্যক মতে খদ্দেরদের দেখাশোনা করছিল। ঠিক সেই আগের ছেলেটির মতো একটা ছেলে খালি গায়ে বুড়োর দিকে চেয়ে বসেছিল। তার পাশে আগেরকার মেয়েদের মতো দেখতে দুটি মেয়ে বসেছিল। ভারতবর্ষের রচনাটির মূল ভাব কি? মুদিখানার কিসের প্রতীক? পাঠের বিষয়বস্তু: মুদিখানা প্রকৃত ভারতবর্ষের প্রতীক, যেখানে সেই ট্রেডিশন সামনে চলেছে, তার কোথাও পরিবর্তন ঘটেনি। মুদিখানাটির সংক্ষিপ্ত পরিচয় দাও। মুদিখানার দৃশ্যটি অতি সাধারণ। চাঁদের চশমা পরা এক বৃদ্ধ সাপ খেলানোর সুরে রামায়ণ পাঠ করতেন। তার পাশে লেখকের সমবয়সী একটি বালক, দুটি বালিকা সেই রামায়ণ পাঠ শুনত এবং একজন মধ্যবয়স্ক লোক মুদিখানার বিক্রিবাট্টা চালানোর মাঝে মাঝে রামায়ণ শুনে যেতেন। গভীর উৎসুকের সঙ্গে তারা রামায়ণ পাঠ শুনত। পরবর্তীকালে মুদিখানাটি বিশেষ পরিবর্তন হয়নি। তখনও মুদিখানায় ইলেকট্রনিক বাতি জ্বলত না, কেরোসিনের বাতিতেই আগের মতো জ্বলত। রামচন্দ্রের সেতুবন্ধন কাহিনী লেখো। অযোধ্যার রাজা রামচন্দ্র বনবাসকালে জটায়ু পাখির কাছে সংবাদ পেলেন লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করে লঙ্কা দ্বীপে রেখে দিয়েছেন। লঙ্কা যেতে হলে সমুদ্র পার হতে হবে। রামচন্দ্রের নির্দেশে কিঞ্চিতের সুগ্রীবের অধীন বানর বা কপিসেনাদের সাহায্যে রামেশ্বরের সেতুবন্ধন করা হয়েছিল। পাথর ফেলে ফেলে সমুদ্রের উপর দিয়ে পথ তৈরি করা হয়েছিল। সেই সেতু না থাকলে সাগর অপর তীরে লঙ্কা যাওয়া
চেতনা। শ্রীকৃষ্ণের নির্দেশে বরুণ দেবতা সেই সেতু বন্ধনে বাধা দেননি। মেঘনাদবধ কাব্যে সেই কারণে কবি মাইকেল মধুসূদন দত্ত মহাশয় বরুণ দেবতা তথা সমুদ্রকে ধিক্কার জানিয়েছেন। হা ধিক ওহে জলাধিপতি, এই কি সাজে তোমারে অলঙ্ঘ অজয়ে তুমি। অলঙ্ঘ অজয় তুমি। যাই হোক, শ্রীরামচন্দ্র বানরদের অন্যতম সেনাপতি নলকে বললেন সাগরের উপর সেতুবন্ধনে নেতৃত্ব দিতে। তার আগে তপস্যা করেছিলেন রামচন্দ্র। 3 দিন উপবাস থেকে তৎপর ক্রোধান্বিত রামচন্দ্র ঠিক করলেন মারিব সাগরের আজি কার সাধ্য রাখে। সাগর শুষিব আজি অগ্নিজাল বানে। রামচন্দ্রের অগ্নিবাণে সমুদ্রে শুকিয়ে গেল। পুড়িয়া মরিল মৎস্য কুম্ভীর মকর। তখন ভয়ে কম্পিত সাগর শ্রীরামচরণে আত্মসমর্পণ করে আরে 10 যোজন 10 গুণ দীর্ঘ জলপ্রবাহ বন্ধ করতে বাধ্য হলেন। নলের স্পর্শেই একমাত্র সাগরের পথ ভাসানো সম্ভব হলো, কারণ গাছ পাথর জোড়া লাগে পরশে তাহার। অতঃপর ভগবান নারায়ণের নির্দেশে নল অনন্য বানরগণের সহযোগিতায় গাছ পাথর দিয়ে 10 যোজন সাগর বন্ধ করে বানর সৈন্যদের লঙ্কা যাত্রার জন্য তৈরি করে ফেললেন। একেই কৃত্তিবাস রামায়ণে লিখিত রামের সেতুবন্ধনের কাহিনী। সেই সেতুবন্ধন অতীত ও বর্তমান কিংবা বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন। ভারতবর্ষ যুগ যুগ ধরে সেই সেতু বন্ধনের কাজ চলে আসছে। রচনাধর্মী প্রশ্ন, সেই ট্রেডিশনের সামনে চলছে কোন প্রসঙ্গে, কে এই উক্তিটি করেছেন? ট্রেডিশন কিভাবে সামনে চলছে বুঝিয়ে দাও। আলোচ্য অংশে লেখক এস ওয়াজেদ আলী 25 বছর আগেরকার দেখা একটি দৃশ্যের সঙ্গে বর্তমানে আশ্চর্য দৃশ্য দেখে বিস্মিত মুগ্ধ হয়েছিলেন। ভারতবর্ষের সেই চিরাচরিত সমাজচিত্র বর্ণনা করতে গিয়ে লেখক এই উক্তিটি করেছেন। 25 বছর পূর্বে লেখক যখন 10 বছর বয়সে বালক ছিলেন, সেই সময় তিনি একদা কলকাতায় এসেছিলেন। বাসার কাছে একটি মুদিখানার দোকান ছিল। এক বৃদ্ধ চোখে চাঁদির চশমা পরে সাপ খেলানোর সুরে মহাকায়ে কীর্তিবাসী রামায়ণ পাঠ করতেন। এক মধ্যবয়সী ভদ্রলোক খদ্দের দেখাশোনা করার ফাঁকে ফাঁকে রামায়ণের পাঠ শুনে যেতেন। এক বালক ও 2টি বালিকা বৃদ্ধের দুপাশে বসে রামায়ণের রামচন্দ্র সেতুবন্ধনের কাহিনী সাগ্রহে শুনত। সেই স্মৃতি তার মনে বিশেষ উজ্জ্বল হয়ে ছিল। ট্রেডিশন কথাটির অর্থ ঐতিহ্য, বংশানুক্রমিকভাবে প্রাপ্ত আচার-আচরণ যা অপরিবর্তনীয়। এই অপরিবর্তনীয় রূপটি হচ্ছে সনাতন ভারতের শাশ্বত রূপ। যুগ যুগান্তর ধরে ভারতবর্ষের কতই না পরিবর্তন হয়েছে, কত রাজবংশ উত্থান পতন ঘটেছে, কত বিদেশি শক্তির আবির্ভাব ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির বহিঃদর্শক আলোড়িত করেছে, কিন্তু ভারতবর্ষের সংস্কৃতি অন্তরতম স্থান তার কোণে দাগ পড়েনি। যেখানে ধর্মমুখীন সংস্কৃতির যে রূপ রামায়ণ মহাভারতের ফল্পধারা ভারতবর্ষের অনারম্ভ জীবনযাত্রার মধ্যে পরিব্যক্ত, সেই ভাবরূপেই এই মুদির দোকানের চিত্রটির মধ্যে প্রতিফলিত হয়েছে। যুগ যুগান্তর ধরে ভারতবর্ষে কতই না পরিবর্তন হয়েছে,
কত রাজবংশ উত্থান পতন ঘটেছে। অতঃপর দীর্ঘ 25 বছরের ব্যবধানে নানা পরিবর্তনের স্রোতে কলকাতার নগরীর যে রূপের যেমন পরিবর্তন হয়েছে, তেমনি লেখক জীবনেও পরিবর্তন বড় কম হয়নি। তথাপি লেখক তখন 25 বছর পরেই সেই দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি প্রবলভাবে বিস্মিত হলেন। দেখলেন পূর্বকার মতো পাঠরত বৃদ্ধ কর্মরত মধ্যবয়সী রামায়ণ পাঠে অনুসন্ধাস্য শ্রোতা, একটি বালক, দুইটি বালিকা, এমনকি পূর্বের মতোই রামায়ণ এর রামের সেতুবন্ধনের অংশ পাঠ করা হচ্ছে। লেখকের মনে দীর্ঘকালের ব্যবধানের আগের দৃশ্যটি পুনরায় অভিনীত হচ্ছে। এমন করে মুদিখানার বৃদ্ধের বিস্ময়াপন্ন লেখক প্রশ্ন করে বুঝলেন বংশ পরম্পরায় ঘটনাটির অনুবর্তন হচ্ছে। তখন লেখকের মনে হলো ভারতের প্রাচীন ঐতিহ্য বা ট্রেডিশন সামনে চলেছে। বহিরঙ্গনে বিবর্তনে ঐতিহ্যের ধারা বহমান রয়েছে। এখানে সেই একই জীবন বোধ, একই ধর্মানুষ্ঠান, একই ঐতিহ্য বংশ পরম্পরায় একইভাবে প্রবাহিত হয়ে চলেছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বুড়ো কি পড়ছে তা জানবার জন্য আমার কৌতূহল হলো। এখানে কার কৌতূহল হলো? কৌতূহলের কারণ বিশদভাবে আলোচনা করো। এখানে লেখক ওয়াজেদ আলী কৌতূহল হলো। লেখক ওয়াজেদ আলী 10-11 বছর বয়সে কলকাতায় এসেছিলেন। কলকাতায় তাদের বাসাবাড়ির সামনে একটি মুদিখানা ছিল। সেই মুদিখানার এক বৃদ্ধ মাথায় মস্ত টাক, নাকি চাঁদির চশমা নিয়ে গম্ভীরতার সঙ্গে সাপ খেলানো সুরে রামায়ণ পাঠ করতেন। লেখক ছিল মুসলমান। সেই সাপ খেলানোর সুরের সঙ্গে হিন্দু ছেলেমেয়েরা যেমন জড়িত, মুসলমান ছেলেমেয়েরাও ততটা নয়। তাই লেখক বুঝতে পারতেন না আসলে কি পড়া হচ্ছে। তার উপর লেখক দেখতেন একটা ছেলে, দুইটি মেয়ে যেভাবে উৎকর্ষের সঙ্গে রামায়ণ পাঠ শুনত এবং তাতে চোখের মুখে যে রূপভাবে প্রকাশিত হতো, তা দেখে মনে হচ্ছিল কাহিনীটি বিশেষ আনন্দদায়ক ও আমোদপূর্ণ। তারাই বয়সী ছেলেমেয়েদের বিষয়টি থেকে আনন্দ পাচ্ছে, আর সে সেখানে বঞ্চিত। একটা লেখক ছোটবেলায় বেশিক্ষণ কৌতূহল ধরে রাখতে পারেননি। তাই তার কৌতূহল হয়েছিল বুড়ো কি পড়ছে তা জানবার জন্য। শিশু বয়সে অসীম কৌতূহল থাকে, সেই বয়স টানাই লেখকটা কৌতূহল বেশি মাত্রায় বর্ধিত করেছে। এই কৌতূহলের বশীভূত হয়ে লেখক সামনে গিয়ে শুনতে পায় কাহিনীটি রামচন্দ্রের কপিসেনার সাহায্যে সেতু বন্ধনের ধর্ম হিসাবে না হলেও ঘটনাটির গল্প হিসাবে খুবই আনন্দদায়ক ছিল। 25 বছর পূর্বে উপরে লেখকের দেখা কলকাতার বিস্তৃত বর্ণনা দাও। 25 বছর বয়স পূর্বে অভিজ্ঞতাটি প্রথমে বর্ণিত হচ্ছে। 11 বছর বয়সে লেখক একবার কলকাতায় এসেছিলেন। তখন তার বাসা খুব কাছে একটা মুদিখানা ছিল। সেখানে রামায়ণ পাঠ ও বিক্রি বাট্টা একসাথেই চলত। কলকাতা তখন প্রাচীন রূপ, সেই সঙ্গে দোকানটিরও চিরাচরিত গদি পাতা কেরোসিনের বাতি জ্বালা। 25 বছর পরেও দীর্ঘ পরিবর্তনের স্রোতে লেখক যেমন ভেসে গেছে, তেমনি কলকাতা নগরীও অনেক পরিবর্তন হয়েছে। এর মাঝে কলকাতার যে গলিতে দুইটি রিক্সা বা ঘোড়ার গাড়ি চলত, সেখানে অবিরাম মোটর গাড়ি যাতায়াত করছে। অন্যদিকে সেখানে ছোট ছোট ঘর ছিল, সেখানে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে। আগের মিনিটে গ্যাসের আলো বা বাতি জ্বলতো, সেখানে ইলেকট্রিক আলো চতুর্দিকে দিনের আলোর মতো ঝলমল করে তুলেছে। কলকাতা নগরী আগের চেয়ে অনেক সুন্দর ও নবীন হয়ে উঠেছে, যেন কললিত তিলোত্তমা। তারপরে প্রকৃতিতে ভারতবর্ষের নিখুঁত একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে। প্রকৃতি ভারতবর্ষের নিখুঁত ছবি কি? এর সাথে
না করো। লেখক 10-11 বছর বয়সে একবার কলকাতায় এসেছিলেন। তাদের বাসার খুব কাছে একটা মুদিখানার দোকান ছিল। সেই মুদিখানায় এক বৃদ্ধ গদির উপর বসে সাপ খেলানো শুরু করে বিপুল আকার একটা গ্রন্থ পাঠ করতেন। বৃদ্ধের মাথায় টাক ছিল, চারপাশে ধবধবে সাদা চুল, নাকের উপর মস্ত চাঁদের চাঁদের চশমা, গাড়ি, বুকখানা মুখ। একটি যুবক খদ্দের দেখাশোনা করতো এবং মাঝে মাঝে বৃদ্ধের কাছে এসে পাঠ শুনতো। বৃদ্ধের কাছে বসে থাকা লেখকের সমবয়সী একটা বালক এবং দুটি বালিকা। বৃদ্ধ যে কি পাঠ করতেন তা জানবার কৌতূহল লেখক একদিন সেই স্থানে দাঁড়িয়ে পাঠ শুনতে থাকেন। রামচন্দ্র কিভাবে বানর সৈন্য নিয়ে সেতু বন্ধন করে লঙ্কাদ্বীপে পৌঁছেছিলেন, তাই ছিল পাঠের বিষয়বস্তু। সেই পাঠ শুনতে শুনতে 3-4 জন শ্রোতার সঙ্গে লেখকেরও তন্ময় হয়ে যেতেন। রামচন্দ্র সেতু পার হয়েছিলেন কিনা এবং পার হয়ে বা কি করেছিলেন তখনকার মতো তা আর লেখকের জানা হয়নি। এরপর সুদীর্ঘ 25 বছর চলে গেছে। পরিবর্তনের স্রোতে লেখক যেন ভেসে চলেছে, তেমনি কলকাতা নগরী পরিবর্তনে বড় একটা কম হননি। এর মাঝে সেই ক্ষুদ্র ঘটনা লেখকের এখনো যে বিস্মিত অন্তরালবর্তী হয়ে গেছে তা স্বাভাবিকভাবে লক্ষ্য করা যায়নি। কলকাতার যে গলিতে দুই একটা রিক্সা বা ঘোড়াগাড়ি চলত, সেখানে অবিরাম মোটর গাড়ি যাতায়াত করছে। অন্যদিকে যেখানে ছোট ছোট ঘর ছিল সেখানে আজ বড় বড় অট্টালিকা হয়ে গেছে। তারই মাঝে 25 বছর আগেরকার দেখা সেই ছোট গলিতে লেখক দৈবক্রমে এসে সেই ছোট মুদিখানা দেখতে পেলেন। মুদিখানা অপরিবর্তিত। এ দৃশ্য দেখে লেখক বিস্মিত হলেন আরো তখন তিনি দেখলেন যে 25 বছর আগের যে বৃদ্ধটিকে দেখেছিলেন ঠিক তারই মতো এক বৃদ্ধ গদির উপর বসে মোটা একটা বই নিয়ে সাপ ফেলানোর সুরে কি পড়ছেন। 25 বছর আগে সেই মধ্যবয়স্ক লোকটির মতো একটা মধ্যবয়স্ক লোক একবার এসে সেই পাঠ শুনছিলেন আর দরকার মতো খদ্দেরদের দেখাশোনা করছিলেন। ঠিক সেই আগের ছেলেটির মতো একটা ছেলে খালি গায়ে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বসেছিল। তার পাশে ছিল আগের মতো মেয়েদের মতো দুটি ছোট মেয়ে। শুধু তাই নয়, পাঠের প্রসঙ্গ পর্যন্ত সেই সেতুবন্ধনের কথা। লেখক নিতান্ত কৌতূহল অবশেষে বৃদ্ধের কাছে সকল বৃত্তান্ত বলে প্রকৃত ঘটনা জানতে চাইলেন। বৃদ্ধ জানলেন যে 25 বছর পূর্বে বৃদ্ধ তারই পিতৃদেব এবং সেই মধ্যবয়স্ক তিনি দেখেছিলেন সেই ব্যক্তি আজকের বৃদ্ধ। সে বালকটি বসে পাঠ শুনত, সেই আজ মধ্যবয়স্ক পরিণত হয়েছে এবং তারই পুত্র। দুই কন্যা আজ রামায়ণ পাঠ শুনছেন। সেই দিনকার মধ্যবয়স্ক ব্যক্তির দুই কন্যা দুটি আজ ঘরেণী হয়েছে। দুই পরিবারেও ইতিহাস শুনে লেখক জিজ্ঞাসা করলেন, হস্তকৃত গ্রন্থটি কবেকার? বৃদ্ধর উত্তর দিলেন যে ইহা কৃত্তিবাস রামায়ণের। তারই পিতামহ বটতলা থেকে এই গ্রন্থটি ক্রয় করেছিলেন। বংশ পরম্পরায় এটি পাঠ হয়ে আসছে। এটা যখন কেনা করা হয়েছিল তখন এই বৃদ্ধের জন্ম হয়নি। লেখক সেই স্থানে স্থান ত্যাগ করলেন, কিন্তু মনের মধ্যে আরো এক জগতের উজ্জ্বল চিত্র তিনি দেখতে পেলেন। তা প্রাচীন ভারতবর্ষের সনাতন প্রথার এক প্রতিচ্ছবি। রামায়ণের যেন সেই সমাজে ব্যবস্থা বন্ধনের সূত্র। এই কাব্যের
নীতির দিক থেকে সমাজের এক কল্যাণময় রূপ এখানে ধরা দিয়েছে। এই প্রকৃত ভারতবর্ষে নিখুঁত একটা রূপ লেখকের মনোচক্ষুর সামনে উদ্ঘাটিত হয়ে লেখকের মনে এক পরম বিস্ময় পরিপূর্ণ করল। এখন লেখক বটতলায় রামায়ণের একটা প্রতীক হিসাবে গ্রহণ করেছেন, তা যেন আমাদের ভারতবর্ষের চিরকালীন ও সর্বজনীন আদর্শের প্রতীক। তারপরে ১ নম্বর প্রশ্ন দেখো, ভারতবর্ষের পাঠ অনুসারে বৃদ্ধের পরিচয় দাও এবং তার রামায়ণের পাঠের দৃশ্যটি বর্ণনা করো। ২৫ বছর আগে যখন লেখকের বয়স মাত্র ১০-১১ বছর ছিল, সেই সময় তিনি একবার কলকাতায় এসেছিলেন। তার বাসার একটা মুদিখানার সাপ খেলানোর সুরে এক বৃদ্ধ শ্রীরামচন্দ্রের সেতুবন্ধনের কাহিনী পাঠ করতেন। একটি মধ্যবয়স্ক ব্যক্তি দোকানে খদ্দেরের প্রয়োজন মেটাতে এবং একটি বালক ও দুটি বালিকা মনোযোগের সঙ্গে সেই পাঠ শ্রবণ করত। ওই মধ্যবয়স্ক ব্যক্তি অবসর পেলেই তা শ্রবণ করতেন। এর দীর্ঘ ২৫ বছর পর কথা লেখক বর্ণনা করছেন। সময়ের স্রোতে নানা পরিবর্তন ঘটেছে লেখকের জীবনেও। কলকাতা মহানগরীতেও লেখক শৈশবে ওই স্মৃতির স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছেন। কিন্তু ২৫ বছর পর হঠাৎ ওই রাস্তা দিয়ে যেতে যেতে লেখক সেই মুদিখানাটিকে অপরিবর্তিত অবস্থায় দেখতে পেলেন। মুদিখানার অভ্যন্তরে সেই ২৫ বছর আগেকার একটা দৃশ্য দেখলেন। রামায়ণ পাঠরত বৃদ্ধ, কর্মরত মধ্যবয়স্ক ব্যক্তি, একটা বালক এবং দুটি বালিকা, এমনকি সেতুবন্ধনের প্রসঙ্গে পর্যন্ত লেখক যখন শ্রবণ করছেন তখন নিতান্ত বিস্মিত এবং কৌতূহল হয়ে বৃদ্ধকে এর কারণ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ বললেন, ২৫ বছর আগে লেখক তার পিতৃদেবকে রামায়ণের সেই বিশেষ অংশ পাঠ করতে দেখেছিলেন। তখন মধ্যবয়স্ক ব্যক্তি আজকের সেই বৃদ্ধ, সেই দিন শ্রবণরত বালক আজকে মধ্যবয়স্ক ব্যক্তি এবং তারই এক পুত্র কন্যা আজ বৃদ্ধের পাশে বসে আছে। এই বৃত্তান্ত শুনে লেখক জিজ্ঞাসা করলেন, সেই গ্রন্থটি কই? বৃদ্ধ বললেন, এটি কৃত্তিবাস রামায়ণ। বৃদ্ধের ঠাকুরদা এটি বটতলা থেকে কিনেছে। তখন আজকের সেই বৃদ্ধের জন্ম হয়নি। লেখক ওয়াজেদ আলী এই ঘটনাটির মধ্যে ধর্মনির্ভর ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের কথা ন্যূনতভাবে অনুভব করেছে। শৈশব জীবন কর্মময়, যৌবনের জগৎ এবং বৃদ্ধকালে জীবনচর্চা লেখক এক সূত্রে বেঁধে এই ঘটনার মধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছে। পিতার দায়িত্ব এবং কর্তব্যের পুত্রের উপর এবং পরিবর্তিতে ওই নিয়মে উত্তরাধিকারে চলে আসছে। তাই লেখক দেখেছিলেন রামায়ণের স্নেহ, প্রীতি এবং কর্মময় ভালোবাসা জগতের শান্তি বিশ্রামের আনন্দময় জীবনের এক পরিপূর্ণ সার্থক জীবনযাত্রার নিখুঁত ছবির মাধ্যমে সেই পুরাতন জীবনধারার সুরটি লেখকের দৃষ্টিতে আবিষ্কৃত হয়েছে। সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এই দীর্ঘ সময়ের মধ্যে এর কি আর বাড়েনি? আর আপনার মধ্যেও কি কোনো পরিবর্তন হয়নি? আলোচক এস ওয়াজেদ আলী বিরচিত ভারতবর্ষ শীর্ষক রচনা অন্তর্গত। ২৫ বছর পরে মুদিখানার দৃশ্য দেখে মধ্যকার সময়ে দীর্ঘ সময় বলা হয়েছে। ২৫ বছরের গৃহ সন্নিকটে একটি মন্দির দোকান অভ্যন্তরে একই রূপ দৃশ্য দেখে লেখক স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। এক বৃদ্ধ, ছোট দুটি মেয়ে, একটি ছোট ছেলের পাশে গিয়ে রামায়ণ পাঠ করতে ২৫ বছর পরেও এটি একই চিত্র। সেই প্রসঙ্গে উপরোক্ত প্রশ্ন লেখক ২৫ বছর পরে মুদিখানার দোকানে রামায়ণ পাঠরত বৃদ্ধকে করেছিলেন। ২৫ বছর পরে দেখা মুদিখানার
রামায়ণ পাঠক বৃদ্ধ লেখককে জানালেন যে 25 বছরের পর পূর্বাকার বৃদ্ধ তারই পিতাদেব এবং যে মধ্যবয়স্ক লেখক দেখেছিলেন সেই ব্যক্তি আজকের বৃদ্ধের পদের আসীন। যে বালকটি বসে পাঠ শুনত সে আজ মধ্যবয়স্ক হয়েছে, আর তারই পুত্র দুই কন্যা আজ রামায়ণ পাঠ শুনছে। সেদিনকার কন্যাদ্বয় তখন ঘরণী হয়েছে। তাই এই পারিবারিক ঐতিহ্য শুনে লেখক উপরোক্ত প্রশ্ন স্তম্ভিত হয়ে করেছিলেন। আমি কালের অবশ্যম্ভাবী পরিবর্তনের কথা ভাবছি। আলোচ্য অংশটি এজ ওয়াজেদ আলী রচিত ভারতবর্ষের শীর্ষ গল্পের অন্তর্গত। লেখক 25 বছর আগে কলকাতায় এসেছিলেন, তখন তার বয়স 10-11 বছর হবে। তখন কলকাতায় চেহারা সত্যি নিতান্ত সাদামাটা ছিল। দৈবক্রমে বেড়াতে বেড়াতে লেখক পুনরায় সেই কলকাতায় 25 বছর পরে এলেন। দেখলেন কলকাতার আমূল পরিবর্তন সাধিত হয়েছে। ঘর বাড়ি সব বদলে গেছে। আগে যেখানে ঘর ছিল সেখানে সুদৃশ্য বড় বড় ম্যানশন মাথা তুলে দাঁড়িয়েছে। আগে 2-4টি রিক্সা মাথা তুলে দাঁড়িয়েছে। আগের 2-4টি রিক্সা ঘোড়ার গাড়ি সে পথ দিয়ে যেত, সেখানে আজ বড় বড় মোটর অনবরত যাওয়া আসা করছে। আগের মিটমিট করে গ্যাসের বাতি জ্বলত, সেখানে ইলেকট্রিকের আলো কলকাতা উজ্জ্বল করে রেখেছে। তখনই লেখক কালের অবশ্যম্ভাবী পরিবর্তনের কথা ভেবেছেন। কালের ঘোষ নিয়মে যুগে যুগে সামাজিক, রাজনৈতিক ও ভৌগোলিক ধারার এই রূপ পরিবর্তন নিত্য নিয়মিত ঘটে চলেছে। নদীর স্রোতের মতোই তার গতির অন্তহীন। কলকাতা শহরে এই নিয়মের বাইরে নয়। নম্বর কোনো মায়া মন্ত্র বলে সেই সুদূর অতীত আবার ফিরে এলো নাকি? আলোচ্য অংশটি এস ওয়াজেদ আলী রচিত ভারতবর্ষ নামক গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একই স্থানে পূর্বাকার সমস্ত ঘটনা পুনরাবৃত্ত দেখে লেখক মনে যে ভাবোদয় হয়েছিল সেখানে এই উল্লেখিত হয়েছে। তখন 25 বছর পূর্বে কলকাতায় এসেছিলেন। তাদের বাসার কাছে গুলির মধ্যে একটি মুদি দোকান ছিল। সেই সাপ খেলানো সুর করে রামায়ণ পাঠ করতেন এক যুবক খদ্দের দেখাশোনা করত এবং একটি বালক এবং 2টি বালিকা বৃদ্ধের পাশে বসে রামায়ণ পাঠ শুনত। পাঠের বিষয়ে রামচন্দ্রের সেতুবন্ধন, সেই স্মৃতি তার মনের বিশেষ উজ্জ্বল হয়ে আছে। দীর্ঘ 25 বছর বয়সের ব্যবধানে নানা পরিবর্তনের স্রোতে কলকাতা মহানগরীর রূপ যেমন অনেকাংশে পরিবর্তিত, কলকাতার নাগরিক রূপ যেমন অনেকাংশে পরিবর্তিত, তেমনি লেখকের জীবনে পরিবর্তন কম হয়নি। তথাপি লেখকের যখন 25 বছর পর সেই দোকানের প্রতি অত্যন্ত আকস্মিক ভাবে দৃষ্টি দিলেন, তখন তিনি অধিকতর বিস্ময় অনুভব না করে পারেননি। এবারেও লেখক পূর্বাকার মতো রামায়ণ পাঠরত বৃদ্ধ কর্মরত যুবক, একটি বালক ও 2টি বালিকাকে শ্রুত হিসাবে দেখে বিস্মিত হলেন। লেখক ভাবলেন সময়ের সাথে সব কিছুরই পরিবর্তন ঘটেছে, কিন্তু এখন পূর্ববৎ সবকিছুই বর্তমান। তাহলে এ বুঝি সময়ের মায়ামন্ত্র, যার বলে অতীতের সব কিছুই আবার ফিরে এসেছে। আমি কিন্তু স্তম্ভিত হয়ে গেলাম ভিতরকার দৃশ্য দেখে। আলোচ্য অংশটি এস ওয়াজেদ আলী রচিত ভারতবর্ষ শীর্ষক গল্পের অন্তর্গত। লেখক তার বাসার কাছে মুদিখানাটির ভেতরকার দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। 25 বছর আগে মতোই এক বৃদ্ধ গদির বসে
মোটা একটি বই নিয়ে সাপ ফেলানোর সুরে কি পড়ছিল। 25 বছর আগে সেই মধ্যবয়স্ক লোকটির মতোই একটি মধ্যবয়স্ক লোক একবার এসে সেই পাঠ শুনেছিল আর অবশ্যমতে খদ্দেরকে দেখাশোনা করছিল। ঠিক সেই আগের ছেলেটির মতো একটি ছেলে খালি গায়ে বুড়োর দিকে চেয়ে বসেছিল। তার পাশে আগেকার মেয়েদের মতো দেখতে দুটি মেয়ে বসেছিল। পরিবর্তনের কত স্রোত আমার জীবনের উপর দিয়ে বয়ে গেল। পুরোটা আলোচনা এস ওয়াজেদ আলী রচিত ভারতবর্ষের গল্প থেকে উৎকুলিত হয়েছে। 25 বছর আগে লেখক কলকাতায় এসেছিলেন, তখন তার বয়স 11 বছর হবে। 2-4 দিন পরে লেখক দেশে ফিরে এলেন। তারপর কোথা থেকে যে কোথায় গেল তার ঠিক ঠিকানা রইল না। জগৎ পরিবর্তমান। লেখক তার পূর্ববর্তী জীবনে তার বাসা সন্নিকটস্থ মুদিখানার মুদির অসীর বৃদ্ধের পুত্র নাতি নাতনির রামায়ণ পাঠের স্মৃতি বিস্মিত হলেন। পরিবর্তনের বহু স্রোত লেখকের জীবনের উপর বয়ে গিয়েছিল। পরিবর্তনের ভিন্নমুখী স্রোতে লেখকের জীবনধারা নদীর মতো বেঁকে বেঁকে এগিয়ে চলল। লেখক এই প্রশ্নে উপরোক্ত মন্তব্যটি করেছেন। তাৎপর্য: তাদের অস্তিত্বের কথা আমি ভুলে গেলুম। আলোচ্য অংশটি বক্তা এস ওয়াজেদ আলী। লেখক 10-11 বছর বয়সে একবার কলকাতায় এসে বসেছিল। বাসার কাছেই এক মুদিখানার চাঁদের চশমা পরা এক বৃদ্ধ সাপ ফেলানোর সুরে কৃত্তিবাসের রামায়ণ সেতুবন্ধনের অংশ পাঠ তাকে মুগ্ধ করেছিল। বৃদ্ধের দুপাশে তার নাতি নাতনি বসে থাকত শ্রোতা হিসাবে। বৃদ্ধ পুত্র দোকানদার করার সাথে সাথে মাঝে মাঝে সে রামায়ণ পাঠ শুনতে আসত। তারপর বহুকাল কেটে গেল। ইতিমধ্যে কালের নিয়মে স্বাভাবিকভাবে সেই রামায়ণ পাঠের স্মৃতি বিস্মৃত হয়েছে। 25 বছর পর কলকাতায় বেড়াতে এসে পূর্বের দেখা সেই মুদিখানা তার ভেতরে অপরিবর্তনীয় দৃশ্য দেখে তাদের অস্তিত্বের কথা লেখকের মনে পড়ল। বক্তা বললেন, ভুলে যাওয়াটা মানুষের জীবনের স্বাভাবিক ধর্ম। স্মৃতি রহস্যের মানুষের বড় এক অদ্ভুত অবস্থান এনে দেয়। অনভ্যাসে ও সময়ের ব্যবধানে মানুষের স্মৃতি অতল তলে তলিয়ে যায়। লেখকের ক্ষেত্রেও এরূপ ঘটেছে। মনে হলো আমি দিব্যচোখ পেয়েছি। আলোচ্য অংশটি লেখক এস ওয়াজেদ আলী যে দিব্যচোখের কথা বলেছে তা ভারতবর্ষ ভৌগোলিক ঐতিহাসিক ও সামাজিক জীবনে নিত্যকাল ধরে পরিবর্তনের লীলার মধ্যে ভারতবর্ষের যে অপরিবর্তনীয় সত্তা মানুষ চোখে প্রত্যক্ষ করেছেন, তাকেই এখন দিব্যচোখ রূপে প্রবাহিত করা হয়েছে। কালস্রোতের নিয়মে পরিবর্তনের মধ্যে ভারতবর্ষের এক অপরিবর্তনীয় সত্তা অস্তিত্ব মানুষনয়নে প্রত্যক্ষ করার ব্যাপারটিকে লেখক দিব্যচোখ লাভ হিসাবে বর্ণনা করেছেন। বংশ পরম্পরাগতভাবে একটি মুদিখানার দোকান একটি পরিবারের কৃত্তিবাস রামায়ণ পাঠ করে চলছিলেন। 25 বছরের দীর্ঘ সময় পরিসরেও তার কোনো অনথা হয়নি। ইতিমধ্যে কলকাতার কল্লোনী রূপসী হয়ে উঠেছে। ঘরদোর যানবাহনের জীবনযাত্রার সর্বাঙ্গে তার ছাপ পড়েছে। শুধু তাই পরিবর্তনের ঠিক পিঠ ফিরিয়ে বসেছিল কলকাতার 25 বছর আগে লেখকের দেখা মুদিখানার পরিবার ও মুদিখানা। আলোচ্য অংশের ভারতের
বহিরঙ্গ রূপের অন্তরালে অন্তর্জীবনের গভীর প্রবাহিত আধ্যাত্মবাদের ভাবধারা কালের চাকার দাগ, যার উপর অঙ্কিত হয়নি শত বাধা বিপত্তিও যে অটুট আছে। এ হচ্ছে কৃত্তিবাসের রামায়ণ। আমার ঠাকুরদাদার বটতলায় এটি কিনেছিলেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন, কৃত্তিবাস 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 কবি এ বঙ্গের অলঙ্কার। কৃত্তিবাসের লেখক রামায়ণের আসল এবং লেখক দত্ত নাম শ্রী রাম পাঁচালী। ভারতবর্ষের গল্প এই রামায়ণ পারিবারিকভাবে পাঠ ও শোনা চলতো বংশ পরম্পরায় অনেক বছর ধরে। কলকাতা আর এক নিতান্ত সাধারণ মুদিখানা। ব্যবসাপতি দেখাশোনা চলতো, একই সাথে রামায়ণের পাঠও চলতো। 25 বছর পরে দর্শনপ্রাপ্ত বৃদ্ধের দেখাশোনা চলতো, একই সাথে রামায়ণের পাঠ চলতো। 25 বছর পিতামহাশয় লেখককে জানিয়েছিলেন যে উক্ত রামায়ণটি বটতলা থেকে কেনা হয়েছে। আসলে সেই সময় বটতলা প্রকাশনা ভালো মন্দ মিশিয়ে সুখ্যাতি ও কুখ্যাতি দুই কুড়াতো। উপরোক্ত অংশে এই কথা বোঝানো হয়েছে। বোধ হয় 25 বছর আগে সেই বাতিটি। উপরোক্ত অংশে লেখক এস ওয়াজেদ আলী তার এক আশ্চর্য অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। 25 বছর পূর্বে কলকাতার আসা লেখক তার বাসার নিকটস্থ এক মুদিখানার দোকানের কথা বলা আছে। 25 বছর বসে কলকাতার এসে মনে পড়েছে প্রাচীন ধরনের সেই দোকানের সমকালে চলতো। প্রাচীন ধরনের সেই দোকানে সমকালে চলতো পরিবারে বহু বছর বংশানুক্রমিক রামায়ণ পাঠ ও শ্রোতা নিজেরাই। 25 বছর পর কলকাতায় ফিরে দেখলেন ঘর বাড়ি, যানবাহন, আলোকসজ্জা, জীবনশৈলী সব কিছুই সময়ের সঙ্গে পা মিলিয়ে পরিবর্তনে এসেছে। আসেনি শুধু মুদিখানাটি, সেখানে বিশেষ কোনো পরিবর্তন হয়নি। জিনিসপত্র ঠিক আগের মতোই সাজানো রয়েছে। চলে তখন কেরোসিনের একটি বাতি ঝুলেছিল। লেখকের মনে হলো, যখন কোনো কিছুই পরিবর্তন সাধিত হয়নি, তাহলে কেরোসিনের বাতি বোধ হয় 25 বছর পূর্বের। তোমাদের পুরো পাঠের প্রশ্ন উত্তর। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে এবং সবার সাথে ভিডিওটাকে